আমি ইংরেজিতে বেশ ভালো। আমি ইংরেজিতে বেশ ভালো। এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্স রয়েছে, দেখে নাও। সে অঙ্কতে বেশ ভালো, তারা ইতিহাসে বেশ ভালো, আমি ইংরেজিতে বেশ ভালো, সে ফুটবল খেলাতে বেশ ভালো। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে বেশ ভালো। এই কথাটা এই চারটি বাক্য তৈরি হয়েছে, অর্থাৎ তুমি একটা কাজে বেশ ভালো এরকম বোঝাচ্ছে। ওকে, সো দ্য পয়েন্ট ইজ, এরকম ধরনের বাক্যগুলি ইংরেজিতে বলার জন্য আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে গুড অ্যাট প্লাস সামথিং, অর্থাৎ গুড অ্যাট দিবে এবং যে কাজটাতে ভালো তার ইংরেজিটা লাগিয়ে দিবে। দ্যাটস ইট। তো চলো বাক্যগুলি কিভাবে ইংরেজি তৈরি করতে হয় জেনে নিই। সে অঙ্কতে বেশ ভালো, তাহলে কি হবে? হি ইজ গুড অ্যাট, দেখো আমরা এখানে কি লাগালাম? গুড অ্যাট। এবার যে কাজটাতে ভালো সে নাউনটাকে লাগিয়ে দাও। সে কিসে ভালো বলছে? অঙ্কতে, তাহলে অঙ্কতে বুঝতে আমরা কি দেবো? ম্যাথামেটিক্স। ওকে, পেয়ে গেল। সো হি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স, অর্থাৎ সে অঙ্কতে বেশ ভালো। ক্লিয়ার হচ্ছে? তারা ইতিহাসে বেশ ভালো, দে আর গুড অ্যাট হিস্ট্রি। হয়ে গেল। দে আর গুড অ্যাট কিসে ভালো? ইতিহাসে, হিস্ট্রি। ওকে, আমি ইংরেজিতে বেশ ভালো, তাহলে কি হবে? আই এম মানে সাবজেক্ট অনুসারে আমি যান, আই এম গুড অ্যাট ইংলিশ। হয়ে গেল। আই এম গুড অ্যাট ইংলিশ, অর্থাৎ আমি ইংরেজিতে বেশ ভালো। বুঝতে পারছো? তো এইভাবে এরকম ধরনের বাক্যগুলি তৈরি করতে হবে। সে ফুটবল খেলাতে বেশ ভালো। এবার দেখো এই এই বাক্যটা একটু চেঞ্জ হবে, ঠিক আছে? কেমন, কিভাবে দেখে নাও। সো হি ইজ গুড অ্যাট, কিসে ভালো বলছে? ফুটবল খেলাতে, তাহলে আমরা কি দিয়ে দেবো? হি ইজ গুড অ্যাট প্লেইং ফুটবল। ওকে, হি ইজ গুড অ্যাট প্লেইং ফুটবল। হয়ে গেল। হি ইজ গুড অ্যাট প্লেইং ফুটবল, অর্থাৎ সে ফুটবল খেলাতে বেশ ভালো। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো। সে ফটো তোলাতে বেশ ভালো, সে ফটো তোলাতে বেশ ভালো। এটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। সে বাঘের মতো শক্তিশালী। এই বাক্যটাকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আর অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। রাজ শ্যামের মতো চালাক, সে হাতির মতো মোটা, সে ঘোড়ার মতো দ্রুত দৌড়ায়, সে বাঘের মতো শক্তিশালী। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে মতো। প্রত্যেকটা কথাতে এটা রয়েছে, মানে একজনের কথা বলছে, যে মানে একজনকে অন্যজনের সঙ্গে কম্প্যারিজন করছে, তুলনা করছে, যে সেও তার মতো মোটা, তার মতো দ্রুত দৌড়ায়, তার মতো শক্তিশালী, এরকম ব্যাপারটা বোঝাচ্ছে। ওকে, সো দ্য পয়েন্ট ইজ, এরকম ধরনের বাক্যগুলি ইংরেজিতে তৈরি করার জন্য আমাদেরকে যে স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ। অ্যাজ প্রথমে দিতে হবে, তারপরে অ্যাডজেক্টিভ দিতে হবে, তারপরে আবার অ্যাজ, তারপরে যার সঙ্গে কম্প্যারিজন করতে হচ্ছে তার নাম দিতে হবে। ওকে, তো চলো কিভাবে বাক্যগুলি ইংরেজি তৈরি করতে হয় জেনে নিই। রাজ শ্যামের মতো চালাক, তাহলে দেখো রাজ কার মতো চালাক? শ্যামের মতো। তো রাজ ইজ, দেখো আমি কি বললাম? প্রথমে দিয়ে দিবে অ্যাজ, অ্যাজ দিয়ে দিলাম, তারপরে কি অ্যাডজেক্টিভ দিতে হবে, অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ। ওকে, তো দেখো এবার চালাক ইংলিশ কি? ক্লেভার। তো রাজ ইজ অ্যাজ ক্লেভার, কার মতো? স্যামের মতো। অ্যাজ, দেখো অ্যাজ অ্যাডজেক্টিভ আবার অ্যাজ। এবার যার মতো চালাক তার ইংরেজিটা দিতে হবে। কার মতো চালাক বলছে? স্যামের মতো।
তাহলে এখানে আমরা কি দিয়ে দেবো, শ্যাম হয়ে গেল। সো রাজ ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ শ্যাম, অর্থাৎ রাজ হয় শ্যামের মতো চালাক অথবা রাজ শ্যামের মতো চালাক, দ্যাটস ইট। ওকে, তো এই বাক্যগুলি অ্যাকচুয়ালি পজিটিভ ডিগ্রিতে রয়েছে, মানে একটা তুলনা করছে, ঠিক আছে, কম্প্যারিজন করছে। সে হাতির মতো মোটা, এরকম ধরনের বাক্য আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি। তাহলে আমরা কি করে দেবো, হি ইজ অ্যাজ, মানে সাবজেক্ট অনুসারে আমরা আমি জানি নিলাম, তারপরে এটা পাস্ট টেন্সেও করতে পারো, কোনো সমস্যা নেই। হি ইজ অ্যাজ, এবার দেখো মোটা, মোটার ইংলিশ কি, ফ্যাট, এই দেখো এটা অ্যাডজেক্টিভ দিয়ে দিলাম, তারপরে আবার অ্যাজ, এবার যার সঙ্গে তুলনা করেছি তার ইংলিশটা দিয়ে দাও। তো হি ইজ অ্যাজ ফ্যাট অ্যাজ অ্যান এলিফ্যান্ট, এই গেল। হি ইজ অ্যাজ ফ্যাট অ্যাজ অ্যান এলিফ্যান্ট, অর্থাৎ সে হাতির মতো মোটা, ক্লিয়ার। সে ঘোড়ার মতো দ্রুত দৌড়ায়, তাহলে কি হয়ে যাবে, হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ, দেখো আমি কি দিলাম, অ্যাজ অ্যাজ, আর এটা কি বলতো, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ফাস্ট মানে দ্রুত। হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ আ হর্স, হয়ে গেল। আর এখানে কিন্তু দেখো এটা নয় যে কি সবসময় শুধু মানে সাবজেক্টে পরে অ্যামিজার অথবা অক্সিলারি ভার্ব বসবে, মানে অ্যামিজার বসবে, ব্যাপারটা সেরকম নয়, অ্যাকশন ভার্ব থাকতে পারে, যেমন এখানে রানস রয়েছে, হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ এ হর্স, অর্থাৎ সে ঘোড়ার মতো দ্রুত দৌড়ায়, ক্লিয়ার। সে বাঘের মতো শক্তিশালী, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আ টাইগার, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আ টাইগার, অর্থাৎ সে বাঘের মতো শক্তিশালী। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো, সে রবির মতো লম্বা, সে রবির মতো লম্বা, এই বাক্যটার ইংরেজি কি হবে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ফেসবুক চালাতে কোনো অসুবিধা নেই, ফেসবুক চালাতে কোনো অসুবিধা নেই, এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে, এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। জলপান করতে কোনো অসুবিধা নেই, ফেসবুক চালাতে কোনো অসুবিধা নেই, টিভি দেখতে কোনো অসুবিধা নেই, সময় নষ্ট করতে কোনো অসুবিধা নেই, এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা বাক্যতেই একটা সেম প্যাটার্ন রয়েছে, কোনো অসুবিধা নেই। ওকে, সো দ্য পয়েন্ট ইজ, এরকম ধরনের বাক্যগুলি আমরা কিভাবে ইংরেজিতে তৈরি করব, দেখো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করার জন্য আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে দেয়ারস নো ডিফিকাল্টি, দেয়ারস নো ডিফিকাল্টি প্লাস আদার্স। ওকে, আমরা এই গঠনটা ফলো করে এই বাক্যগুলি খুব সহজেই তৈরি করতে পারবো। ওকে, তো চলো বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় জেনে নিই। জল পান করতে কোনো অসুবিধা নেই। ওকে, তো দেখো দেয়ার্স, অ্যাকচুয়ালি দেয়ার্স মানে কি, দেয়ার ইজ, এটাকে আমরা মানে কন্ট্রাকশন ফর্মে দিলাম দেয়ার্স। ওকে, দেয়ার্স নো ডিফিকাল্টি ইন জল পান করতে, ইন ড্রিঙ্কিং ওয়াটার। ওকে, হয়ে গেল, দেয়ার্স নো ডিফিকাল্টি ইন ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ জল পান করতে কোনো অসুবিধা নেই। এবার আমি এখানে একটা কথা বলছি যে দেয়ার্স নো ডিফিকাল্টি দিয়ে দিবে কিনা, দেয়ার্স নো ডিফিকাল্টি তারপরে ইন, তারপরে যে কাজটা করতে অসুবিধা নেই সেটা আইএনজি ফর্মে দিবে। এখানে কি বলছে, জল পান করতে, তো পান করা ইংলিশ কি, ড্রিঙ্ক, তো ড্রিঙ্কিং ভার্বটাকে আমরা আইএনজি ফর্মে দিয়ে দিলাম। সো দেয়ার্স নো ডিফিকাল্টি ইন ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ জল পান করতে কোনো অসুবিধা নেই। ফেসবুক চালাতে কোনো অসুবিধা নেই, তাহলে কি হয়ে যাবে, আবার আমরা কি শুরু করব, there's no difficulty in using
ফেসবুক। There's no difficulty in using ফেসবুক, অর্থাৎ ফেসবুক চালাতে কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো? আবার দেখো there's no difficulty দিয়ে দিয়েছি, তারপরে কি রয়েছে ইন দিয়ে দেবো। এবার কি যে ইউজ করতে, চালাতে মানে কি ইউজ করতে, ব্যবহার করতে, তো তার আমরা কি যে ইউজ মানে কি ব্যবহার করা বা চালা, তো আমরা ভার্বটাকে আইএনজি ফর্মে দিয়ে দিচ্ছি, অর্থাৎ ইউজিং ফেসবুক। there's no difficulty in using ফেসবুক, অর্থাৎ ফেসবুক চালাতে কোনো অসুবিধা নেই। টিভি দেখতে কোনো অসুবিধা নেই, তাহলে কি করে দেবো? there's no difficulty in কি বলছে টিভি দেখতে, তো টিভি দেখার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ওয়াচ। ওয়াচ থেকে কি করে দেব? ওয়াচিং টিভি হয়ে গেল। there's no difficulty in watching টিভি, অর্থাৎ টিভি দেখতে কোনো অসুবিধা নেই। বুঝতে পারছো? সময় নষ্ট করতে কোনো অসুবিধা নেই। there's no difficulty in wasting, ওয়েস্ট থেকে কি করে দেব? in wasting টাইম। ওকে, তো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো। চা পান করতে কোনো অসুবিধা নেই, চা পান করতে কোনো অসুবিধা নেই। এই বাক্যটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি জানি কিভাবে গাড়ি চালাতে হয়, এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। আমি জানি কিভাবে ফুটবল খেলতে হয়, আমি জানি কিভাবে চিঠি লিখতে হয়, আমি জানি কিভাবে গাড়ি চালাতে হয়, আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। ওকে, আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে আমি জানি। আমি জানি কিভাবে, ওকে, মানে প্রতিটা বাক্যতে এই কথাটা রয়েছে যে আমি জানি। কি জানি? যে কোনো একটা অ্যাকশনের কথা বলছে, যে সেই কাজটা আমি জানি, আমি অবগত রয়েছি। ওকে, সো দ্য পয়েন্ট ইজ, এরকম ধরনের বাক্যগুলি ইংরেজিতে তৈরি করার জন্য আমাদেরকে যে ইংরেজি স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আই নো হাউ টু প্লাস ভার্বের সঙ্গে 1 নম্বর ফর্ম। আই নো হাউ টু প্লাস V1 প্লাস আদার্স। আদার্সটা যদি প্রয়োজন হয় তাহলে দিবে, নইলে দিতে হবে। ওকে, তো চলো এই গঠনটাকে ব্যবহার করে কিভাবে বাক্যগুলি ইংরেজিতে তৈরি করতে হয় জেনে নিই। আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়, তো বাক্য তৈরি করা একদম সহজ। প্রথমে আমরা দিয়ে দেবো আই নো, তারপরে কি বলেছিলাম? আই নো হাউ টু, কি বলতো? সুইম হয়ে গেল। আই নো হাউ টু সুইম, আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। দেখো এখানে আদার্স এর প্রয়োজন হয়নি, আমি যে গঠনটা বলেছিলাম আই নো হাউ টু প্লাস কি বলতো, এই যে এটা V1 রয়েছে, ঠিক আছে, আই নো হাউ টু প্লাস V1 রয়েছে। ওকে, এখানে আদার্স এর প্রয়োজন হয়নি, আদার্স দিনি। ওকে, সো আই নো হাউ টু সুইম, অর্থাৎ আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। আমি জানি কিভাবে গাড়ি চালাতে হয়। ওকে, তাহলে কি হয়ে যাবে? আই নো হাউ টু, এতদূর পর্যন্ত একদম মানে সেম হবে। আই নো হাউ টু, এবার কি বলছে? গাড়ি চালাতে, তাহলে গাড়ি চালার ইংলিশ কি? ড্রাইভ। আই নো হাউ টু ড্রাইভ আ কার, হয়ে গেল। অর্থাৎ আমি জানি কিভাবে গাড়ি চালাতে হয়। দেখো এখানে কি বলতো, এখানে যদি আমরা দেখি তো আই নো হাউ টু নিয়েছি, প্লাস কি বলতো V1 চেয়েছি, V1 দিয়েছি, প্লাস এখানে আদার্স রয়েছে। তো বেসিক্যালি যদি আদার্স এর দরকার হয় তাহলে আদার্স দিবে, নইলে দিবে না। এখানে প্রয়োজন হয়নি দিনি, আর এখানে প্রয়োজন হচ্ছে দিয়েছি। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই এম ট্রাইং টু সে। ওকে, সো আই নো হাউ টু ড্রাইভ আ কার, আমি জানি কিভাবে গাড়ি চালাতে হয়। আমি জানি কিভাবে চিঠি লিখতে হয়, আই নো হাউ টু, লেখার ইংলিশ কি? রাইট। দেখো আই নো হাউ টু রাইট, আমি জানি কিভাবে লিখতে হয়। এবার কিসের কথা বলছে? একটা আদার্স রয়েছে, চিঠি, তাহলে আমরা কি করে দেবো? আই নো হাউ টু রাইট আ লেটার।
অর্থাৎ আমি জানি কিভাবে চিঠি লিখতে হয়। এবার অনেকের প্রশ্ন হতে পারে যে এখানে এ কেন দিলাম, এখানে তো বাক্যটাতে তো মানে একটি নেই, ঠিক আছে। সো আমি জানি কিভাবে একটি চিঠি লিখতে হয়, বাক্যটা যদি বাংলাতে এরকম থাকে আমি জানি কিভাবে একটি চিঠি লিখতে হয়, তবু এটাই হবে। বাট এখানে একটি কথাটা ইমপ্লাইড রয়েছে, আর এখানে এই জন্য এ বসলো কারণ নাউন যদি কাউন্টেবল হয়, নাউন যদি কাউন্টেবল হয় আর একটি বুঝায়, তাহলে তার আগে কিন্তু কোনো না কোনো একটা আর্টিকেল দিতে হবে। সে নাউনটা অনুযায়ী কোথাও দেওয়া বসতে পারে, এ বসতে পারে, আবার অ্যান বসতে পারে। এখানে লেটার একটা চিঠির কথা বলছে, কাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই এখানে আমাদেরকে এ অ্যাড করতে হলো, আর্টিকেল। ওকে, আমি জানি কিভাবে ফুটবল খেলতে হয়, আই নো হাউ টু প্লে ফুটবল হয়ে গেল। আই নো হাউ টু প্লে ফুটবল, অর্থাৎ আমি জানি কিভাবে ফুটবল খেলতে হয়। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো, আমি জানি কিভাবে রান্না করতে হয়, আমি জানি কিভাবে রান্না করতে হয়। এটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। যত তাড়াতাড়ি সম্ভব স্কুল যাও, যত তাড়াতাড়ি সম্ভব স্কুল যাও। এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আর অনেক সেন্টেন্স রয়েছে, দেখে নাও। যত তাড়াতাড়ি সম্ভব তোমার ডিনার শেষ করো, মানে ডিনার মানে কি? রাতের খাবার। মনে করো তোমার ফ্রেন্ডস রাতের খাবার খাচ্ছে আর তুমি তাকে মানে ডাকছো, ঠিক আছে, ফোন করে। তো তুমি তাকে এরকম করে বলছো যে যত তাড়াতাড়ি সম্ভব তোমার ডিনার শেষ করো। ওকে, যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে দেখা করো, যত তাড়াতাড়ি সম্ভব স্কুল যাও, যত তাড়াতাড়ি সম্ভব তাকে কল করো। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি এবং কনস্ট্যান্টলি বলে থাকি। ওকে, সো দ্য পয়েন্ট ইজ, এরকম ধরনের বাক্যগুলি আমরা কিভাবে ইংরেজি তৈরি করবো? দেখো, এরকম ধরনের বাক্যগুলি ইংরেজি তৈরি করার জন্য আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যেটার বাংলা অর্থ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব। আর এই কথাটা দেখো, যত তাড়াতাড়ি সম্ভব কথাটা এই চারটি বাক্যতে রয়েছে, ঠিক আছে। তো যত তাড়াতাড়ি সম্ভব বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, তো দেখো, যত তাড়াতাড়ি সম্ভব তাকে কল করো, কল হার। অ্যাজ সুন অ্যাজ পসিবল, দেখো কল হার মানে তাকে কল করো, আর যত তাড়াতাড়ি সম্ভব বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করলাম? অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো কল হার অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব তাকে কল করো। যত তাড়াতাড়ি সম্ভব স্কুল যাও, তাহলে আমরা কি বের করবো? প্রথমে স্কুল যাও, এটার ইংলিশ বের করো গো টু স্কুল। অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব স্কুল যাও। দেখো, তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল বুঝাতে আমরা কি পেলাম? যত তাড়াতাড়ি সম্ভব। যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে দেখা করো, খুব সুন্দর একটা বাক্য। আমাদের দৈনন্দিন জীবনে এসব বাক্যগুলি একদম ব্যাপক হারে ব্যবহার করে থাকি। যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে দেখা করো। তাহলে মিট মি অ্যাজ সুন অ্যাজ পসিবল হয়ে গেল। দেখো আবার অ্যাজ সুন অ্যাজ পসিবল। যত তাড়াতাড়ি সম্ভব ফিনিশ ইওর ডিনার, এই বাক্যটা খুব সুন্দর, মানে তোমার ডিনার শেষ করো, অর্থাৎ তোমার রাতের খাবারটা শেষ করো। তাহলে কি দেবো আমরা? ফিনিশ ইওর ডিনার, মানে তোমার রাতের খাবারটা শেষ করো, তোমার ডিনারটা শেষ করো, অ্যাজ সুন অ্যাজ পসিবল হয়ে গেল। সো ফিনিশ ইওর ডিনার অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব তোমার ডিনার শেষ করো। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো, যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যাও, যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যাও। এই বাক্যটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। এখন ইংরেজি শেখার সময়, এখন
ইংরেজি শেখার সময় এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। এখন বাড়ি যাওয়ার সময়, এখন ফুটবল খেলার সময়, এখন ইংরেজি শেখার সময়, এখন কফি পান করার সময়। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। ওকে, আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে এখন, তারপর কোন একটা অ্যাকশনের কথা বলছে যেটা করার সময়। ঠিক আছে, সো দ্য পয়েন্ট ইজ এরকম ধরনের বাক্যগুলি আমরা কিভাবে ইংরেজিতে তৈরি করব। দেখো, এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করার জন্য আমাদেরকে যে ইংরেজি স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে সেটা হলো ইটস টাইম টু প্লাস V1 অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম। ইটস টাইম টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে আদার্স যদি প্রয়োজন হয় দিতে হবে, নইলে নয়। ওকে, তো চলো এই স্ট্রাকচারটাকে ফলো করে কিভাবে বাক্যগুলি তৈরি করতে হয় জেনে নিই। এখন বাড়ি যাওয়ার সময়, তাহলে আমরা কি দিয়ে দেবো? ইটস টাইম টু, হয়ে গেল। এটা স্ট্রাকচার। ইটস টাইম টু প্লাস কি বলেছিলাম? ভার্বের 1 নম্বর ফর্ম। তো যাওয়ার ইংলিশ কি? গো, হয়ে গেল V1। তাহলে ইটস টাইম টু গো হোম, হয়ে গেল। অর্থাৎ এখন বাড়ি যাওয়ার সময়। ইটস টাইম টু গো হোম, এখন বাড়ি যাওয়ার সময়। এখন ফুটবল খেলার সময়। ইটস টাইম টু প্লে ফুটবল। ইটস টাইম টু প্লে ফুটবল, অর্থাৎ এখন ফুটবল খেলার সময়। এখন ইংরেজি শেখার সময়। ইটস টাইম টু লার্ন ইংলিশ। ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো? দেখো, ইটস টাইম টু দিয়েছি, তারপরে আমি কি বলেছিলাম? V1 লাগিয়ে দিয়েছি। এবার আদার্স এর প্রয়োজন হয়েছে তার জন্য দিয়েছি, না হলে যদি বাক্যটা এরকম থাকতো এখন শেখার সময়, তাহলে ইটস টাইম টু লার্ন, কি শেখার সময়? ইংরেজি। আদার্স প্রয়োজন হয়েছে আমরা লাগিয়ে দিয়েছি। ওকে, সো ইটস টাইম টু লার্ন ইংলিশ, এখন ইংরেজি শেখার সময়। এখন কফি পান করার সময়, তাহলে কি হবে? ইটস টাইম টু ড্রিঙ্ক কফি, হয়ে গেল। ইটস টাইম টু ড্রিঙ্ক কফি, অর্থাৎ এখন কফি পান করার সময়। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার এই স্ট্রাকচারটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো। এখন মুভি দেখার সময়। এখন মুভি দেখার সময়, এই বাক্যটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি তাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। আমার বেশ কয়েকটা বন্ধু আছে, আমি বেশ কয়েকটা বই কিনবো, তাদের বেশ কয়েকটা বাইক আছে, আমি তাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে বেশ কয়েকটা। এই কথাটা প্রতিটা বাক্যতে রয়েছে, বেশ কয়েকটা, বেশ কয়েকটা, বেশ কয়েকটা বা কয়েকটা, এই কথাটা চারটি বাক্যতে রয়েছে। সো দ্য পয়েন্ট ইজ বেশ কয়েকটা বুঝাতে বা কয়েকটা বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? দেখো, কয়েকটা বা বেশ কয়েকটা বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব আ ফিউ। আ ফিউ হুইচ বেসিক্যালি মিন্স বেশ কয়েকটা, যেটাকে পজিটিভ সেন্সে ইউজ করা হয়। ঠিক আছে, তো আ ফিউ ব্যবহার করে আমরা এই বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় জেনে নিই। তো প্রথম বাক্যটা কি রয়েছে? আমার বেশ কয়েকটা বন্ধু আছে, তাহলে এটাকে আমরা সিম্পলি দিয়ে দেবো আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, অর্থাৎ আমার বেশ কয়েকটা বন্ধু রয়েছে বা আমার বেশ কয়েকটা বন্ধু আছে। এখানে একটা জিনিস মাথায় রাখবে যে আ ফিউ এর পরে যে নাউনটা হবে সেটা কিন্তু প্লুরাল নাউন হবে, কাউন্টেবল প্লুরাল নাউন হবে। ঠিক আছে, মানে এটা নয় যে আ ফিউ এর পরে আমরা কোনো আনকাউন্টেবল নাউন লাগিয়ে দিব, লাইক ওয়াটার, টি, মিল্ক, এরকম হবে না। আ ফিউ এর পরে আমরা যে নাউনটা দিব সেটা কাউন্টেবল হবে আর প্লুরাল হবে, অর্থাৎ একের বেশি হবে। ওকে, সো আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস,
আমার বেশ কয়েকটা বন্ধু আছে। তারপরের বাক্যটি দেখে না, আমি বেশ কয়েকটা বই কিনবো। এই বাক্যটা ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে, মানে ভবিষ্যৎকালে কথা বলছে যে আমি বেশ কয়েকটা বই কিনবো। তাহলে কি হয়ে যাবে, আই উইল বাই আ ফিউ বুক হয়ে গেল। আই উইল বাই আ ফিউ বুক অর্থাৎ আমি বেশ কয়েকটা বই কিনবো। দ্যাটস ইট। তাদের বেশ কয়েকটা বাইক আছে, আবার বেশ কয়েকটা, they have a few bikes, মানে দেখো বাইক থেকে কি করে দিলাম বাইকস, আর এখানে কি হবে বুকস হবে, ঠিক আছে। সো they have a few bikes, তাদের বেশ কয়েকটা বাইক আছে। ওকে, তারপরে বাক্যটা দেখে নাও, আমি তাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, মানে পাস্ট টেন্সের কথা বলছে, আমি তাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। ওকে, তো আমরা কি করে দেবো, আই যেহেতু পাস্ট টেন্সে রয়েছে তো আস্কড করে দিলাম, আই আস্কড হিম a few questions হয়ে গেল। তাহলে দেখো a few এর পরে কি হবে, a few এর পরে যে নাউনটা আমরা নিব সেটা কাউন্টেবল হতে হবে, আর সেটা প্লুরাল হতে হবে, মানে সিঙ্গুলার নয়, মানে একের জন্য বেশি বোঝায় নাউনটা, এটা নিতে হবে। ওকে, সো আই আস্কড হিম a few questions অর্থাৎ আমি তাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। সো তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার এই স্ট্রাকচারটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো, রবির বেশ কয়েকটা মোবাইল আছে, রবির বেশ কয়েকটা মোবাইল আছে। এই বাক্যটার ইংরেজি কি হবে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। সে হাসতে হাসতে চলে গেল, সে হাসতে হাসতে চলে গেল। এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে, এরকম ধরনের আর অনেক সেন্টেন্স রয়েছে, দেখে নাও। সে দৌড়াতে দৌড়াতে এখানে আসলো, তারা গান গাইতে গাইতে ঘরে ঢুকলো, সে হাসতে হাসতে চলে গেল, তারা নাচতে নাচতে পালিয়ে গেল। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা কি বলতো, দৌড়াতে দৌড়াতে, গাইতে গাইতে, হাসতে হাসতে, নাচতে নাচতে। ওকে, সো এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় চলো জেনে নিই। তো প্রথম বাক্যটা কি রয়েছে, সে দৌড়াতে দৌড়াতে এখানে আসলো, রাইট। তো প্রথমে আমরা যেটা ইংরেজি বের করবো সেটা হবে সে এখানে আসলো, আগে এটার ইংরেজি বের করো। তাহলে কি হবে, হি কাম থেকে কি করে দিব, কেম হিয়ার। এবার মনে করো যেটাকে দুইবার ব্যবহার করা হয়েছে, যেটা মানে ডাবল ইউজ করা হয়েছে যে বাংলা শব্দটাকে, সেটার ইংরেজি ভার্বটাকে আগে বের করব। তো দৌড়াতে দৌড়াতে, দৌড়ানোর ইংলিশ কি রান, এবং ওই রানটার অর্থাৎ সেই ভার্বটা আইএনজি ফর্মটাকে আমরা লাগিয়ে দিব। ওকে, সো হি কেম হিয়ার রানিং হয়ে গেল, সে দৌড়াতে দৌড়াতে এখানে আসলো। ওকে, তো প্রথমে আমরা কি করলাম, সে এখানে আসলো এটার ইংরেজি বের করে নিলাম, আর যেটাকে যে বাংলা শব্দটাকে দুবার ব্যবহার করা হচ্ছে সেটার ভার্বটাকে আমরা আইএনজি ফর্মে দিয়ে দিলাম। দৌড়ানো ইংলিশ কি রান, রান থেকে কি করলাম রানিং, দ্যাটস ইট হয়ে গেল। তারা গান গাইতে গাইতে ঘরে ঢুকলো, তাহলে কি হবে, তারা ঘরে ঢুকলো, আগে এটার ইংরেজি বের করো, দে এন্টার্ড দ্য রুম। কিভাবে, গান গাইতে গাইতে, তাহলে কি দিয়ে দেবো, গান গাওয়ার ইংলিশ কি সিঙ্গিং হয়ে গেল, দে এন্টার্ড দ্য রুম সিঙ্গিং। দেখো এখানেও গাইতে গাইতে, গান গাইতে গাইতে, এই দেখো গাইতে গাইতে মানে দুইবার ব্যবহার করা হয়েছে। তাহলে যে ভার্বটা মানে সিং মানে কি গান গাওয়া, ওকে রাইট। সো গান গাইতে গাইতে রয়েছে, তো সিং এর আইএনজি ফর্মটা দিয়ে দিলাম সিঙ্গিং হয়ে গেল। সে হাসতে হাসতে চলে গেল, তো প্রথমে ইংলিশ বের করো, সে চলে গেল, আগে এটার ইংরেজি বের করো, কি হবে, হি ওয়েন্ট অ্যাওয়ে। সে চলে গেল কি করে, হাসতে হাসতে, হাসার ইংলিশ কি লাফ, লাফ থেকে আমরা কি করে দেবো লাফিং হয়ে গেল, অর্থাৎ সে হাসতে হাসতে চলে গেল। তারা নাচতে নাচতে পালিয়ে গেল, তো প্রথমে আমরা যেটা ইংরেজি বের করবো পালার ইংলিশ, ঠিক আছে।
দে ran away, তারা পালিয়ে গেল কি করে? নাচতে নাচতে। নাচার ইংলিশ কি? ড্যান্স। এটা একটা ভার্ব, আর এই ভার্বটা আইএনজি ফর্মটা জুড়ে দাও। ড্যান্সিং